হ্যালো। হ্যালো মা, আমি তোমার সাথে কথা বলবো না। আরে এরকম কেন বলছো? কেন কথা বলবে না? মায়ের ওপর রাগ করেছো কেন? আমার ফ্রেন্ড তুলসী আছে না, ওর মা ওকে দেখার জন্য এসেছে। নতুন জামা কাপড়ের সাথে গাড়িও কিনে দিয়েছে, বুঝলে? মা, তুমি আজ আমার সাথে দেখা করতে আসোনি। কালকেই তো তোমার সাথে দেখা করলাম বাবা। মা, কিন্তু আজ তো তুমি আসোনি। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কেঁদে ফেলবো। মা, কেঁদো না মা, আমি এমনিই বলেছি। আমার রানী মা, আমার সোনা মা, কেঁদো না, হ্যাঁ? কাল যখন তুমি আসবে তোমার জন্য চকলেট কিনে রেখে দেবো। ঠিক আছে, কাঁদবো না আমি। এই ব্যাপার? তাহলে আজ তোমাকে আসতে হবে, তাহলেই আমি তোমার জন্য চকলেট কিনে রাখবো। ওহো, আজকে মায়ের অনেক কাজ আছে বাবা। আমি না কাল গিয়ে তোমার সাথে দেখা করব, ঠিক আছে? কাল আসবে? ঠিক আছে, তাহলে তুমি আমাকে চকলেট কিনে দেবে, ঠিক আছে মা? ঠিক আছে, নিয়ে আর আসবো। তুলসীর জন্যও নিয়ে আসবে, ভুলে যেও না কিন্তু। তোমার জন্য, তুলসীর জন্য কেক, চকলেট, গাড়ি, পুতুল সব নিয়ে আসবো, ঠিক আছে না? খেলনার গাড়ি? সরি, আমার ভালো মা। মুয়া। আমার সোনা, খেয়ে দে, শুয়ে পড়ো। আমি কাল সকালে আমি তোমার সাথে দেখা করতে যাব। ওকে মা, গুড নাইট, লাভ ইউ। লাভ ইউ আমার সোনা, গুড নাইট। তাহলে আমি ফোন রাখছি, হুম। বাই মা। হ্যালো। হ্যালো মিঠু, বলো দাদা। এখনো শুয়ে আছো নাকি? হ্যাঁ রমেশ দা, কাল রাত থেকে পিরিয়ড শুরু হয়েছে, এই জন্য একটু ক্লান্ত আমি। বলো দাদা, কিছু দরকার আছে? ও সরি মিঠু, তোমাকে জিজ্ঞেস না করেই আজকে একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিলাম। কি করো না এটা, তুমি জানো তো আমি কিন্তু এইসব আমার দরকারের জন্য করছি, তার ওপর আবার পিরিয়ডস হয়েছে, ভীষণই ক্লান্ত আমি। প্লিজ এই অ্যাপয়েন্টমেন্টটা তুমি ক্যান্সেল করে দাও। মিঠু, তোমার ব্যাপারে আমি খুব ভালো করেই জানি। যেটা তুমি পছন্দ করো না সেটা আমি কখনোই করব না, তুমি তো ভালো করে জানো এটা। যেরকম তুমি ভাবছো সেরকম রেগুলার অ্যাপয়েন্টমেন্ট নয় এটা, শুধু 1 ঘন্টা। তুমি ওনার সাথে বসে একটু কথা বলবে, আর কিচ্ছু নয়, ঠিক আছে তো? কথা বলার জন্য আমার কাছে আসছে কেন সে? তুমি অন্য কারোর সাথে দেখা করিয়ে দাও না। এমনিতেও ফ্যামিলির ব্যাপারে কথা বলার দরকার নেই, এটা তোমারই সম্পর্কিত একটা ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট। ইন্টারভিউ? কি বলছো তুমি? আমি কি এমন কাজ করি যে আমার ইন্টারভিউ নিতে আসছে? কিন্তু যিনি ইন্টারভিউ নেবেন তিনি তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য জিদ করছেন। কি যে বলছো না দাদা তুমি, আমার ইন্টারভিউ দিয়ে উনি কি করবেন? আবার তার উপরে ফটো চাইবে, ভিডিও চাইবে। আহা, আমার এসব ভাল লাগে না। মিঠু, যিনি তোমার ইন্টারভিউ নিতে চাইছেন না তার নাম হলো রোহিত, আর উনি উনি একজন জার্নালিস্ট। নারী স্বাধীনতার পক্ষে প্রথম যারা কথা বলেছিলেন উনি তাদের মধ্যে একজন। আর উনি গত 3 মাস ধরে তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমার পেছনে পড়ে আছেন। আর আমিও ওনার ব্যাপারে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করে তবেই ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। উনি ছাড়া ওনার সঙ্গে আর কেউই থাকছেন না। তাই তুমি যেরকম ভাবছো না উনি সেরকম কোনো ছবি টবি চাইবেন না, ওকে? তুমি একটু ভেবেচিন্তে উত্তর দিও আমাকে, তোমার ভরসায় কিন্তু ওনাকে আমি হ্যাঁ বলে দিয়েছি। শুধু তুমি বলছো বলে আমি এই ব্যাপারটাতে রাজি হচ্ছি। কোনো উল্টোপাল্টা যেন না হয় একটু খেয়াল রেখো। আসলে কি বলো তো, আমার মেয়ের জীবনে যেন ভবিষ্যতে কোনো প্রবলেম না আসে। সেরকম কিছুই হবে না। আর এই ইন্টারভিউ থেকে তোমার জীবনে একটা অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। আমার কিন্তু তাই মনে হয়। উনি ঠিক 3টের সময় পৌঁছে যাবেন ওখানে। আমি তোমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, উনি তোমায় ফোন করে নেবেন। ঠিক আছে।
হ্যালো। হ্যালো, আপনি মিঠু বলছেন তো? হ্যাঁ, আমিই বলছি। আপনি? রাহুল বাবু আপনার নম্বরটা দিয়েছেন। আমার নাম রোহিত আর আমি একজন জার্নালিস্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, রমেশদা বলেছেন। ওকে ওকে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার লোকেশনটা যদি একটু শেয়ার করতেন, আমি ডাইরেক্টলি আপনার সাথে এসে দেখা করতাম। ওকে স্যার। ওকে। হ্যালো, হ্যালো, বলুন স্যার। মিঠু, আমি রোহিত বলছি। আপনার পাঠানো লোকেশন আমি পৌঁছে গেছি। আপনার বাড়িটা এক্স্যাক্টলি কোনটা বলুন তো? আপনার আশেপাশে একটা জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন? ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ। হ্যাঁ, ওই জলের ট্যাঙ্কটার ডান দিকে 3য় নম্বর বাড়ি। ওকে ম্যাডাম, আমি হুম। পৌঁছচ্ছি। ঠিক আছে স্যার। আপনি মিঠু তো? হ্যাঁ আমি। আসুন স্যার। বসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, চা কফি কিছু আনবো? নো থ্যাঙ্কস, শুধু এক গ্লাস জল দিন। ওকে স্যার। এই নিন। থ্যাংক ইউ। হুম। এক মিনিট। হুম। আমার ইন্টারভিউ নিলে কার কি লাভ হবে স্যার? এই ইন্টারভিউটা দেখার পর আপনার মতো মহিলারা বা ধরুন আপনার ক্লায়েন্টের মধ্যে থেকেই কেউ একজন এই ইন্টারভিউর দ্বারা কেউ যদি শুধরে যায়, ধরুন আমি এই ইন্টারভিউতে সাকসেস হয়েছি এটা ভেবে নেব। ঠিক আছে স্যার। আপনি বলেছিলেন আমার সম্পর্কে জানতে চান। সেটা কি স্যার? কি জানতে চান বলুন। কত বছর ধরে আপনি এই পেশায় আছেন? এই পেশায় আসার পিছনে যে কারণ আছে সেগুলো বলবেন আমায়? পুরুলিয়ার পাশে হুম। ছোট্ট একটা গ্রামে আমি থাকি। বাবা রাইস মিলে কাজ করত, মা বাড়িতে থাকতো, আর ওদের একমাত্র মেয়ে আমি। আমাকে ওরা খুব আদর যত্নে মানুষ করেছিল। গ্রামের সরকারি মেয়েদের হাই স্কুলে 10-এ পড়ছিলাম তখন। একদিন হঠাৎই আমার মায়ের শরীর খারাপ হয়ে গেল, আর গ্রামের হাসপাতালে মার 1 সপ্তাহ চিকিৎসাও হয়েছিল, কিন্তু আমার মাকে বাঁচাতে পারিনি। আমার মায়ের মৃত্যুতে বাবা খুবই ভেঙে পড়ে। তার ওপর 1 মাস ধরে কাজেও যায়নি, কার সঙ্গে কথাও বলতো না, খাবার দাবার খাওয়াও ছেড়ে দিয়েছিল। এরকমভাবেই চলছিল। তখন যাতে ওনার কিছু না হয়ে যায় এই ভয়ে আমার বাবার আত্মীয় স্বজনরা ওনাকে 2য় বিয়ে দিয়ে দেয়। ওনাদের মনে হয়েছিল বাবার 2য় বিয়ের পরে বাবার জীবন শুধরে যাবে, কিন্তু বদলে গেল তো আমার জীবনটা। ছোটবেলা থেকেই গভর্নমেন্ট এক্সাম দিয়ে সরকারি চাকরি করবার ইচ্ছে ছিল স্যার, কিন্তু স্যার আমার সৎ মা তো আমার স্কুল যাওয়াই বন্ধ করে দিয়েছিল। সকাল 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ঘুমাতে পারতাম না। এত কাজ করাতো আমাকে আমার সৎ মা। আর আমার বাবা আমার সৎ মার কথা কখনো অমান্য করতো না। ওই বাড়িতে আমার বেঁচে থাকাই দুষ্কর হচ্ছিল। এইরকমভাবেই 3 বছর কেটে গেল। হঠাৎই একদিন বাবা যে রাইস মিলে কাজ করতো সেটা বন্ধ হয়ে যায়। বাবা মাইনে আর পেত না, আর সেই জন্য ঋণের বোঝা আরও বেড়ে গেল।
এই জন্য সৎমা আমাকে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজের জন্য পাঠিয়ে দিল। আর তারপরে বাড়িতে একটা দিনও শান্তিতে ঘুমোতে পারতাম না। ঘরের কাজ, গার্মেন্টের কাজ, এক এক ঘন্টা তো এক একটা দিনের মতো মনে হতো আমার। আর তখনই ওই গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতো বাবু আমাকে বলল আমাকে ভালোবাসে। আমারও ওকে ভালো লাগতো। ওই সময় আমার বাড়ির অবস্থা দেখে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বলে, আর আমি ওর সাথে চলে যাই। আমরা দুজনে একটা মন্দিরে বিয়েও করি। হাতে যেসব টাকা পয়সা ছিল তা দিয়ে একটা বাড়িতে ভাড়া থাকি, কিন্তু ওইটাও বেশি দিন রইল না। ও আমার সাথে 1 মাস থাকলো, আর হঠাৎই একদিন চন্দ্র আমাকে ছেড়ে চলে গেল। তখন আমি বুঝতে পারি ও আমাকে ব্যবহার করার জন্য ভালোবাসার একটা নাটক করেছিল। তারপর কি? যাকে আমি এত ভালোবাসতাম সেই আমায় ঠকিয়ে দিল শেষে। আমি ভাবলাম আত্মহত্যা করব, কিন্তু ভাগ্যের খেলা দেখুন, আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার জন্য নয়, কিন্তু আমার যে সন্তান এসছে তার জন্য আমি বেঁচে থাকার সিদ্ধান্ত নিলাম। ওই সময় আমার সাহায্যের জন্য আসা বাবুর এক বন্ধু আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলো। এই জন্য আমি ওই বাড়িটা ছেড়ে দিয়ে আর একটা হস্টেলে গিয়ে থাকতে শুরু করি। ওখানেরই রুমমেটের জন্য আমি সুপার মার্কেটে একটা কাজ পেয়ে যাই, কিন্তু ওখানে তার পরের দিনেই ওই সুপার মার্কেটের ম্যানেজার তার ঘরে আমায় ডেকে পাঠায়। আর এই জন্যে ওখান থেকে বেরিয়ে এক শিশু সুরক্ষা নিকেতনে রান্না করার কাজে লেগে যাই। 1.5 বছর কোনো সমস্যা হয়নি, সব ঠিক ছিল। আর ওই সময় আমি আমার সন্তান প্রসব করি। আর ঠিক তারপরেই আমার ভাগ্য একেবারে উল্টে পাল্টে গেল। ওই শিশু সুরক্ষা নিকেতনের যে মালকিন ছিলেন, শরীর খারাপ হওয়ার জন্য উনিও চলে গেলেন। আর তারপরে ওই শিশু সুরক্ষা নিকেতন পুরোপুরি মালকিনের স্বামীর হাতে চলে গেল। আর একদিন ওই লোকটাও আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করলো। এই জন্য ওই কেন্দ্র ছেড়ে আমি আরেকটা অন্য বাড়ি ভাড়া করে আমি থাকতে লাগি। বাচ্চাটাকে একা ঘরে রেখে কোথাও কাজ করতেও যেতে পারছিলাম না। যা টাকা পয়সা ছিল তা প্রায়ই শেষ হয়ে গেছিল। একদিন হঠাৎ আমার বাচ্চার শরীর খারাপ করলো। হাসপাতালে যে নিয়ে যাবো সেই টাকাও ছিল না আমার কাছে। চেনা জানা অনেক লোকের কাছে হাত পাতি আমি, কেউ 1 পয়সাও দিল না। ইজ্জত বাঁচাবো না নিজের বাচ্চার জীবন বাঁচাবো, এই সময় আমার বাচ্চার জীবনই আমার কাছে বড় হয়ে গেল। আর শেষ পর্যন্ত কোনো রাস্তা না পেয়ে আমার বাচ্চার জীবন বাঁচানোর জন্য এই কাজটাই আমায় শুরু করতে হলো। বাধ্য হয়ে আমাকে এই কাজটা বেছে নিতে হয়েছিল, কিন্তু সমাজ আমাকে খুব ভালো নাম দিল। আর তখনই রমেশদার সঙ্গে আমার দেখা হয়। বাধ্য হয়ে যে কাজ শুরু করেছিলাম সেটাই প্রতিনিয়ত করা যখন শুরু করে দিলাম, আর কারোর ভয় রইল না, আমি শান্তিতে রাতে ঘুমোতে পারি। কোনো মানুষ যদি খারাপ হয় বা ভালো হয়, সবাই বলে যেটা বাবা মায়ের শিক্ষার উপরে নির্ভর করে, কিন্তু এটা সত্যি নয়। এর পিছনে সমাজেরও যথেষ্ট হাত থাকে। যাই হোক, যে কাস্টমারগুলো আপনার কাছে আসে তাদের মানসিক পরিস্থিতি ঠিক কিরকম হয়, আর আপনি তাদের সাথে কিরকম আচরণ করেন, দয়া করে বলবেন। কাস্টমার আসে স্যার, হুম। মজা করবার জন্য আসে। অনেক টাকা থাকে তাদের কাছে, কি করে খরচা করবে বুঝতে না পেরে আমার কাছে চলে আসে। আর এইভাবেই একদিন একটা 19 বছরের ছেলে আমায় খুঁজতে খুঁজতে আসে। কে তুমি? কি চাই তোমার? উনি আমাকে পাঠিয়েছেন আন্টি। হ্যালো, বলো দাদা। কাস্টমার এসে গেছে? না দাদা, একটা বাচ্চা ছেলে এসছে, কোনো বিপদে পড়েছে নাকি কে জানে। আমি ওকে জিজ্ঞেস করে নিয়ে তারপর ওকে ওকে বাড়ি পাঠিয়ে তোমায় ফোন করছি, তারপরে তুমি কাস্টমারকে আরে পাঠিয়ে। আরে মিঠু, আর ওই ছেলেটাই কাস্টমার, ওকে ভালোভাবে খুশি টুশি করে পাঠিয়ে দিও, ঠিক আছে? তাহলে রাখছি এখন। আন্টি, রাহুল বাবু আমাকে পাঠিয়েছেন। ঠিক আছে, ভেতরে আয়। হুম। বস। এখানে বসবো? ওই ঘরটার ভিতরে যাই? নিশ্চয়ই, আগে তো তুই বস। হুম। কি খাবে?
কফি না চা? আপনি চা দেবেন আমি তাই খেয়ে নেবো আন্টি। হুম। ইয়েস। হুম। থ্যাঙ্কস আন্টি। তোর নাম কি? সুজন। হুম। কোন ক্লাসে পড়িস? এই অ্যাড্রেসের খোঁজ পেলি কোথা থেকে? বিএ সেকেন্ড ইয়ারে পড়ি আমি। কলেজে আমার যারা ক্লাসমেট আছে না, ওরা সবাই একটা মেয়ের কাছে গিয়ে নিজেদেরকে খুব চালাক মনে করে। এই জন্যে আমি ওদের সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমিও পারি। আর সেই কারণেই তো আমি এই অ্যাড্রেসটা খুঁজে এখানে এসেছি। কলেজের ফিজ কে দেয়? এটা কিরকম প্রশ্ন করছেন আন্টি? আমার বাবা টাকা দেয়। আর বাকি খরচাপাতি? আর তারপর এখানে আসবার জন্য কে তোকে টাকা দিয়েছে? ঠিক আছে, এইটা করার জন্য কত টাকা বলেছে? আমাকে তো 10,000 বলেছিল, আর 2,000 টাকা আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি। 2,000 টাকা অ্যাডভান্স? ওই টাকাটা কোথা থেকে নিয়ে এসছিস? কে দিয়েছে? ও, ও, বাবা দিয়েছিল আমাকে। বাবা কি করে? প্রাইভেট সিকিউরিটি সার্ভিসে ওয়াচম্যানের কাজ করে। কেন বাবা? তোমার বাবা রাত রাত জেগে পরিশ্রম করে যেন তার ছেলে পড়াশোনা করে একটা ভালো চাকরি করে, একটা ভালো মানুষ হয়। এটাই তার স্বপ্ন, তাই না? যতই তার নিজের কষ্ট হোক, নিজের ছেলের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য এত খরচ করে তোকে পড়াশোনা করাচ্ছে। আর তুই সেই কষ্টের টাকাটা এইভাবে খরচ করছিস। বুঝতে পারছো তো? দেখ বাবা, কলেজে তোমার এই 4 বছরে অনেক কঠিন কঠিন পরিস্থিতির সামনে পড়বে কিন্তু তুমি। আর সেগুলোর মধ্যে কিছু ভালো স্মৃতি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রেখো। যদি তুমি খারাপ খারাপ চিন্তা মাথায় রাখো না, একদিন তুমি খারাপ পথেই চলে যাবে, দেখো। আর একদিন সত্যি সত্যি তুমি খুব খারাপ মানুষ হয়ে উঠবে। আর তারপরে তোমার জীবনটা পুরো বদলে যাবে। তোমার জন্য তোমার মা, তোমার বাবা যে কষ্ট করছে তা বরবাদ হয়ে যাবে। আমি যেটা বলছি তুই বুঝতে পারছিস তো? তোর ভালোর জন্যই বলছি। এগুলো খুব সাধারণ কথা। খুব ভালো করে পড়াশোনা করে তুই যেন একটা ভালো চাকরি পাস, আর হাত ভর্তি করে টাকা ইনকাম করলে এই দুনিয়া পুরো তোর পায়ের তলায় থাকবে। তুই যা চাইবি তার থেকে বেশি পাবি সবকিছু। এবার যা, বাবা তোকে পড়াশোনার জন্য যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে পড়াশোনা কর, বুঝেছিস? কিন্তু তারপরেও যদি তুই এটা চাস, চল দুজনে একসাথে ঘরে যাই, আমি তৈরি আছি। আমি চলে যাচ্ছি আন্টি। আচ্ছা শোন, এই নে, এটা শুধু টাকা নয়, তোর বাবার পরিশ্রমের টাকা। এটা সামলে মাথায় করে রাখিস। সাবধানে যাস। বাই আন্টি। সাবধানে। হ্যালো। হ্যালো। বলো দাদা। আচ্ছা মিঠু, ওই ছেলেটা কি তোমাকে টাকা পয়সা দিয়েছে তো? না দাদা, আমি ওকে ফেরত পাঠিয়ে দিয়েছি। কি বললে? পাঠিয়ে দিয়েছো? আরে তুমি কি বলছোটা কি? এইভাবে যদি সব কাস্টমারকে তুমি ফিরিয়ে দিতে থাকো, আমাদের অবস্থাটা কি হবে বুঝতে পারছো? আচ্ছা এবার বলো, ছেলেটার সাথে কি প্রবলেম হয়েছিল? ছোট বাচ্চা ছেলে একটা। হ্যাঁ, বয়সে ছোট, তাতে হলোটা কি? আমাদের শুধু টাকার সাথে সম্পর্ক। কাস্টমার টাকা দিচ্ছে কিনা শুধু সেটাই দেখতে হবে। যদি সব কাস্টমারকে এইভাবে ফিরিয়ে দিতে থাকো তাহলে আমাদের জীবন কাটবে কি করে? কি হলো বলো? তুমিও না মিঠু। দেখো দাদা, আমি জানি এটা করাটা ভুল, অস্বীকার করছি না, কিন্তু আমিও একজন মা দাদা। এটা কি করে করতে পারি আমি?
বেচারা, ও ভুল করে চলে এসছে। জীবনের পথটা পাল্টে গেছিল। ওর ভবিষ্যৎটা আমি নিজের হাতে নষ্ট করতে চাইনি। প্লিজ, এখন থেকে এরকম ছোট বাচ্চাদের পাঠাবে না, বুঝতে পেরেছো? এ কি মিঠু, তুমি এরকম বললে চলবে কি করে? আরে তোমার ভরসাতেই তো আমার জীবন চলছে। যদি তোমার মতো সবাই মিলে একটা করে কারণ দেখাতে থাকে, তাহলে ব্যবসা চলবে কি করে বলো? এরকমটা নয়। আমি হয়তো কাস্টমারটাকে ফেরত পাঠিয়ে দিয়েছি, কিন্তু তোমাকে তোমার কমিশন ঠিক দিয়ে দেব। আমি তোমাকে পাঠিয়ে দেবো, তুমি চিন্তা করবে না। শোনো মিঠু, তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? একটু ভেবে বলো তো আমায়। ঠিক আছে, এখন আমি রাখছি। ওহ, হ্যাঁ, আমি পরে কথা বলছি। হ্যাঁ, শেষ হয়ে গেছে। সন্ধ্যের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। শিওর শিওর, ডেফিনেটলি। সরি, একটা আর্টিকেলের ক্লাইম্যাক্স জিজ্ঞেস করছিল, সেই ব্যাপারেই কথা বলছিলাম। এইরকম মনোভাব আপনার মধ্যে কিভাবে এলো? মানুষ সবসময় টাকাটাই আগে দেখে, কিন্তু আমি ওদের কাছে যে টাকা আছে সে টাকাটা কোথা থেকে পেলো সেটাও আমি দেখি। ওই বাচ্চাটাকে দেখে আমি বুঝে গেছিলাম স্যার, ওই টাকাটা ওর নিজের রোজগারের নয়, বাবা মার দেওয়া টাকাই ও নষ্ট করতে এসেছিল। ওই টাকার মধ্যে আমি ওর বাবার কষ্ট আর স্বপ্নটাকে দেখতে পেয়েছিলাম। এই জন্য স্যার আমি ওকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। যদি সবাই আপনার মতোই হয়, তাহলে কেউই কোনো মানুষকে জেনে শুনে ঠকাবে না। এই ধরনের অন্য কোনো ঘটনা আপনার সাথে কি ঘটেছিল কখনো? দয়া করে বলবেন, নাকি শুধু এইটুকুই? আছে তো স্যার। What a smell! বাদামের গন্ধ কি সুন্দর না? তাও আবার তোমার হাতের তৈরি। কি বললেন? কিছু না, এই বাদামটা। হুম, ওয়াও, ফ্যান্টাস্টিক ডিজাইন। কি বলছেন? এই যে তোমার শাড়ির ডিজাইনের ব্যাপারেই বলছিলাম। ওহো, এই রকমই তুমি কিছু ভাবছিলে না? সেটা একদমই নয়। কি বলবো আমি, একটা অপ্সরা, না না, একটা উর্বশী আমার সামনে দাঁড়িয়ে আছে, তো আমি শাড়ির ডিজাইন নিয়ে কেন কথা বলতে যাব? আমি তোমাকেই বলছিলাম, তোমার সৌন্দর্যকে। হুম, এই মনের বাগানে ফোটা গোলাপটি হচ্ছ তুমি। কি? কবিতা, কবিতা এটা। ওহো, বলুন বলুন। তুমি আমার মনের বাগানের ফোটা সেই গোলাপ ফুল। ঝরা পাতার মতো তুমি আবার ঝরে যেও না। এই অধমের একটা ছোট্ট ইচ্ছে, সেটাকে যেন তুমি কখনো মুছে দিও না, বুঝলে আমার সোনা মোনা? তোমার ওই মনে আমার জন্য একটু জায়গা রেখো প্রিয়। হুম, আমার এই যৌবনতার দাম তুমি সুদ সমেত দিয়ে দিও। তোমার মতো ফুল আমি আগে দেখিনি, এই ফুলেতে এত জাদু আগে তো বুঝিনি। স্বপ্নে দেখা পরী তুমি, স্বর্গের তুমি অপ্সরা। যতই ভাবি তোমার থেকে দূরে থাকবো, কিন্তু সেটা যায় না পারা। ফোনটাকে সাইলেন্ট করে রাখো। সরি স্যার। সরি, আমিও সরি। হুম, যখন একটা ফ্লোতে সবকিছু চলছিল, হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেলাম না? ওকে। হ্যাঁ, তো কি বলছিলাম? দেখলে তো, যেটা বলছিলাম সেটাই ভুলে গেলাম। কোনো ব্যাপার না। এটাই ভাবছিলাম, তোমার মতো একটা গোলাপের
একটা জবা ফুল কি করে পছন্দ হবে? আপনাকে খুব রঙিন মানুষ মনে হচ্ছে। আপনার সাথে যে মহিলাই থাকুক না কেন, সে সারা দিন হাসতে থাকবে। আপনার স্ত্রী খুব লাকি। এ কি, হঠাৎ তুমি এই কথা তুললে যে? কি? এখনো আমি সিঙ্গেল আছি। আই এম স্টিল এ ব্যাচেলার, ইউ নো। ও ওকে ওকে। কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাচেলার ফ্যামিলি ম্যান হতে চলেছে। ও সুপার। হ্যাঁ হ্যাঁ আপনি মেয়ে দেখেছেন কি? হ্যাঁ, আশীর্বাদও হয়ে গেছে। কনগ্রাচুলেশনস আপনাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে একটা কথা বলি, আপনাকে যদি কিছু জিজ্ঞেস করি আপনি খারাপ মনে করবেন না তো? বলো না মিঠু, কিছুই মনে করবো না আমি। আপনার বিয়ে হতে চলেছে, আপনি তারপরেও এখানে কেন এসেছেন? প্লিজ আমাকে ভুল বুঝবেন না, জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করে নিলাম। এটাতে খারাপ কি আছে? তুমি ওপেনলি জিজ্ঞেস করেছো, এটা আমার খুব ভালো লেগেছে। আই লাইক ইট। তাছাড়া একটা নতুন কোম্পানিতে জব অ্যাপ্লাই করার সময় এক্সপিরিয়েন্স তো খুঁজবেই না? কেন জিজ্ঞেস করে? এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই তো কাজটা ভালো করতে পারবে, এই বিশ্বাসটা তো রাখে ওরা, তাই না? Am I right? ইয়া অ্যাবসলিউটলি রাইট। সাধারণত কাজের জন্য এক্সপিরিয়েন্স তো জরুরি হয়, তাহলে বিয়ের জন্য তো দরকার পড়বে না? আর সেখানেও ফার্স্ট নাইট এক্সপিরিয়েন্স খুবই মূল্যবান, তাই না? সো সেই এক্সপিরিয়েন্সটা নেবার জন্যে আমি এখানে তোমার কাছেই এসেছি। ওয়াও গ্রেট, ডোন্ট ওয়ারি, আপনার এক্সপিরিয়েন্স আমার গ্যারান্টি। থ্যাংক ইউ। আপনার ফিয়ান্সির নামটা জানতে পারি কি আমি? হ্যাঁ একদম, ওর নাম হলো সুমি। উনি কি করেন? ও আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, আচ্ছা হ্যাঁ, ওই মেয়েটি আপনার মতোই যদি এক্সপিরিয়েন্স খুঁজতে খুঁজতে অন্য কারোর কাছে যদি... চুপ করো তুমি। তুমি এইসব কি বলছো? তুমি কিছু জানো নাকি? আরে রে, এত টেনশন কেন? টেনশন নেবেন না একদম। এক্সপিরিয়েন্স শুধু আপনারই যদি হয় তবে চলবে তো? যাকে বিয়ে করছেন আপনি তারও তো থাকা দরকার না? প্লিজ মিঠু, ওর ব্যাপারে কিছু বলো না। ও খুবই ভালো মেয়ে। হুম, যার সাথে বিয়ে করবেন তার উপর অনেক ভরসা আছে দেখছি। এই ভরসাটাও তো সেই মেয়েটার আপনার উপরও আছে নিশ্চয়ই। ওর ভরসাটাকে না ভাঙা আপনারই তো দায়িত্ব নিশ্চয়ই। আর আপনি এদিকে ওর ভরসাটা এইভাবে ভাঙছেন, কি ঠিক তো? এটা কেমন বিচার হলো বলুন? এটা কেমন কথা হলো? ছেলেদের জন্য একরকম নিয়ম আর মেয়েদের জন্য অন্যরকম নিয়ম। যেমন নিজের হবু স্ত্রীকে নতুন ফুলের মতন দেখতে চান, সেই রকম সেও আপনার প্রতি একই ভরসা রাখে। কিছু মনে করবেন না, সরি, আপনার মুডটাকে নষ্ট করে দিলাম আমি। আসুন, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি, কারণ আমি আপনাকে কথা দিয়েছি আপনাকে এক্সপিরিয়েন্স বাড়ানোর গ্যারান্টি আমার। চলুন আপনি। ফোনটা ধরুন, আপনারই তো হবু স্ত্রী না? ফার্স্ট নাইটের এক্সপিরিয়েন্সের জন্য আপনি যে এখানে এসেছেন বলে দিন কিন্তু। কথা বলুন না। হ্যালো। হ্যাঁ হ্যালো। হাই, কোথায় আছো তুমি? বাড়ি থেকে কথা আমাদের বলছো? বিয়েতে আমার বন্ধুদের নেমন্তন্ন করতে এসেছি। ওহো, এই ব্যাপার। তোমার বন্ধু? ওর নাম কি? মিঠু, ও আমার কাছে আমার শুধু বন্ধুই নয়, আমার বোনের মতো। আচ্ছা, বোনের মতো। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। সিস্টার, আপনি অবশ্যই আমার বিয়েতে আসবেন।
সরি, আমি তোমার সময়টা নষ্ট করেছি। বোন বললেন আপনি? তাহলে কিসের জন্য আমি এই টাকাটা নেব? হ্যাঁ, বোন হিসেবে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হুম। হুম, আপনার সাথে কথা বলতে বলতে অনেক অভিজ্ঞতা হলো আমার। যদি কিছু না মনে করেন, তোমার মেয়ের ব্যাপারে কিছু জানতে পারি কি? ওর নাম হলো নিশা, হুম ক্লাস 1-এ পড়ে। হুম আমার জন্য ওর যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য ওকে একটা হস্টেলে আমি রেখে দিয়েছি, আর সেখান থেকেই ও পড়াশোনা করছে। আচ্ছা, এইরকম আরো ঘটনা আছে নাকি? হুম হুম? হুম। হুম? হুম। কি হলো? আসলে প্রথমবার তো, তাই একটু ভয় ভয় করছিল। হুম, প্রথমবার সবার সাথে এরকমই হয়। ও ভয়ের কিছু নেই, আমি আছি তো। হুম আপনার যেটা ভালো লাগবে সেটাই করব, ঠিক আছে? হুম কি হলো? আপনি খুশি হয়েছেন তো? ছোটবেলা থেকে শুধু টাকা রোজগারের জন্য, ভালোভাবে থাকার জন্য প্রচুর পরিশ্রম করে অনেক টাকা রোজগার করলাম। যত চেয়েছি তার থেকে বেশি টাকা কামিয়েছি আমি। কিন্তু এত টাকা কামানোর পরেও যখন পিছনে ফিরে দেখলাম, তখন আমার জন্য একটা জীবনসাথী খুঁজে পাইনি আমি। আজ আমার বয়স ৪৫ বছর, যৌবনও প্রায় শেষ হতে চলল। যৌবনে যে আনন্দ পাওয়ার কথা ছিল সেসব কিছুই পেলাম না আমি। আজ আমার কাছে টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু আমার টাকা পয়সা ভোগ করার জন্য কেউ নেই। আমি তোমার সাথে একটু খুলে কথা বলতে পারি তো? হুম, জিজ্ঞেস করুন না। তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি আমার জীবন সাথী হতে পারবে?
হলো? তুমি কাঁদছো কেন? কোনো ভুল কথা বলে ফেললাম না তো? হুম, আমি খুব খুশি হয়েছি। আপনাকে বিয়ে করলে আমাদের দুটো সন্তান হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার জন্য গরম গরম জলখাবার বানাবো। আপনাকে আর বাচ্চাদেরকে জাগিয়ে, আপনাকে অফিসে পাঠিয়ে আর বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে, দুপুরবেলার খাবার রান্না করে আপনাকে আর বাচ্চাদের জন্য রেখে সন্ধেবেলা আপনাদের জন্য অপেক্ষা করব। আপনার জন্য মাথায় অনেক ফুলের মালা পরব, চোখে কাজল পরব। আপনি যেই আসবেন আপনার জন্য গরম গরম খাবার বানিয়ে হুম। আপনার খাবার পরে আপনার সেই থালাতে আমি খাবো। হুম। যখন আপনি শুতে যাবেন আপনার পা টিপে দেবো। আপনি যেটা পছন্দ করবেন সেটাই করব। আর তারপরে সপ্তাহে একদিন আপনার সাথে আপনার বাইকে আপনার পেছনে বসে আপনাকে শক্ত করে ধরে বিচ, পার্ক, থিয়েটার সব জায়গায় যাব, লাইফ এনজয় করব। শুনতে খুব ভালো লাগছে, তাই না? তাহলে কি? এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম শুধু প্লাস পয়েন্ট ছিল, কিন্তু সত্যিটা এরকম নয়। কেন? কেন হতে পারে না? বিবাহিত জীবনে আপ অ্যান্ড ডাউন লেগেই থাকে। কালকে যদি আমার দ্বারা কোনো ভুল কিছু হয়ে যায়, আমার দ্বারা যদি কিছু ভুল হয়েই থাকে, তখন আপনি স্বামী হিসেবে আমার ওপর রাগ করবেন, এটাই স্বাভাবিক। আর একজন স্ত্রী হয় আমিও কখনো কখনো রাগ করতে পারি। এই রকম খুনসুটিগুলোকেই ভালোবাসা বলে। শুনে তো খুব ভালো লাগে, কিন্তু কখনো যদি আপনি রাগ করে তুই বাজে মেয়ে না এরকম বলে দেন যদি, বা আমি যদি কখনো রাগ করে তুমি ওই ধরনের পুরুষ মানুষ বলে দিই, তখন স্বামী স্ত্রীর মধ্যে যে পবিত্রতার বন্ধন থাকে সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আজ আমি মনে মনে খুব খুশি যে আমি আপনাকে এতটাই খুশি করতে পেরেছি যে আপনি আমাকে বিয়ে করতে চেয়েছেন। আপনার বলা ওই শব্দটা আমার হৃদয়ে সারা জীবন থাকবে। ঠিক কথাই তো। আপনার কথা মতো যদি ওনার সাথে আপনার বিয়েটা হয়ে যেত, তাহলে ছোটখাটো ঝগড়া হলেও দুজনে রাগ করতেন, এর ফলে আপনার মনেও একটা আঘাত লাগতো। সুযোগ ছিল, কিন্তু তাও আপনি একটু ভেবেচিন্তে জবাব দিতে পারতেন। কারণ আজকাল এরকম স্বামী স্ত্রী নেই যাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না। নিশ্চয়ই ভাবতাম স্যার, বিয়ের কথা যদি উনি আমাকে 4-5 বছর আগে জিজ্ঞেস করতেন তখন নিশ্চয়ই হ্যাঁ বলতাম, আমার জীবনটা শুধরে যেত। কিন্তু দেখুন না, সবকিছুই এখন একটা কোয়েশ্চেন হয়ে গেছে। দেখুন, আমার একটা ছোট সন্দেহ আছে, সেটা ক্লিয়ার করে নেব নাকি? আবার কি বলুন না। আপনি আপনার কাছে আসা সব কাস্টমারের সাথেই ফার্স্ট নাইট সেটআপেই স্বাগত জানান নাকি? না না, কাস্টমারের যেটা পছন্দ সেটাই করি, সেই হিসেবেই হয়। ও, ওই দিন যিনি এসেছিলেন তার বিয়ে হয়নি। ওই লোকটি আমাকে বলেছিলেন যে ওনার কোনো ফার্স্ট নাইটের অভিজ্ঞতা নেই, তাই ওই লোকটার জন্যই আমি অ্যারেঞ্জ করেছিলাম। আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরেকজন কাস্টমার এমন এসেছিলেন যে আমি ওনার জন্য মেয়ে আর উনি আমার বাবা হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এরকমও হয়েছে। কি মিঠু, এইভাবে দেখছো? এই বুড়ো বয়সে আমি এখানে কি করছি এটাই ভাবছো তো? হুম, আমি কিছুই ভাবছি না।
এরকম ভাবলেও কোনো ভুল নেই। আমার নাম অর্জুন মণ্ডল, সরকারি অফিসে চাকরি করতাম। আমার একটা ছেলেও আছে, ওকে ভালো লেখাপড়া শিখিয়েছি। আপাতত বিদেশে অনেক টাকা রোজগার করে। ওকে বিয়ে দিয়ে নাতি নাতনিদের সাথে একই বাড়িতে সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম আমি, কিন্তু আমি যেটা চেয়েছিলাম সব তার উল্টো হলো। আমার ছেলে বিয়ে করে তার বউ বাচ্চার সাথে ওই বিদেশে গিয়েই সেটেল হয়ে গেছে। আর আমার স্ত্রী, সেও নাতি নাতনিদের দেখার জন্য বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। আপাতত আমি এখানে একদম একা আছি মিঠু। আমাকে দেখাশোনা করার জন্যও কেউ নেই, দুটো মনের কথা বলার জন্যও কেউ নেই মিঠু। 6 বছর আগে আমি রিটায়ার করেছি। আমার মনে অনেক বোঝা মিঠু। এই 6 বছর ধরে আমার ভালো মন্দ কেউ জিজ্ঞেস করেনি। আমার মনে অনেক দুঃখ মিঠু। স্যার, 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 কি হয়েছে আপনার? স্যার, স্যার, কি হলো আপনার? আরে, চকলেট আছে কি? আমাকে চকলেট? একটু চকলেট দাও না, চকলেট। স্যার, মুখ খুলুন। স্যার, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ তোমায় মিঠু। আমার লো সুগার আছে। আমার সাথে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। আমার দেখাশোনা করার জন্য এমন কেউ নেই। আমার সমস্যা এইটুকুই, কিন্তু তুমি তো আমার সেবা করলে, এটাই তো আমার দরকার। আমার সমস্যা এটাই। শুনেছি কারোর সাথে মন খুলে কথা বললে মনের ভার একটু হলেও হালকা হয়, কিন্তু আমার তো এমন কেউ নেই। অনেক জায়গায় ঘুরেছি আমি, কিন্তু খেয়াল রাখার মতো কেউ নেই। এই বুড়ো লোকটা এইখানে কি করছে এটাই তো ভাবে সবাই, কিন্তু তুমি আমাকে এখানে বসিয়ে কফি খাইয়ে 4টে ভালো কথা বলে আমার কথাকে তুমি মন দিয়ে শুনেছ। এর থেকে বড় খুশি আমি আর পাবো না। তোমাকে অনেক ধন্যবাদ। স্যার, এখানে যারাই আসেন তারা প্রত্যেকেই কিছু না কিছু আশা করে আসেন। যদি আপনার এটাই ইচ্ছে থেকে থাকে, তাহলে আপনার ইচ্ছে আমি নিশ্চয়ই পূরণ করব। যখন যখন আপনার নিজেকে একা মনে হবে, সেই সময় আপনি কিচ্ছু চিন্তা না করে আমার সঙ্গে দেখা করতে আসবেন। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, জিজ্ঞেস করো। একটা মেয়ের জীবন যদি ভালো করতে হয়, তো ভালো সন্তান, ভালো স্বামী, ভালো মা, কিন্তু এই সব কিছুর ওপরে একজন ভালো বাবা থাকা খুব দরকার। যদি আপনার মতো একজন ভালো বাবা থাকতো, তাহলে আমার জীবনটাও এরকম হতো না। আমি আপনাকে বাবা বলতে পারি? আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন। তুমিও আমার মেয়ে মিঠু। তুমি কোনো ভুল কথা বলনি আমাকে। আপনি একদম পদ্ম ফুলের মতো, কিন্তু আপনার জন্ম পাঁকেই হয়েছিল। আমরা এই ধরনের কথাই বলে থাকি, কিন্তু তাই বলে আপনার এই পেশাটাকে আমি ভালো বলতে পারবো না। কিন্তু সেই সময়ে বাধ্য হয়ে যে জীবনটা বেছে নিয়েছিলে, তাতে সমাজ যে তোমায় খারাপ চোখে দেখতো, সেই পরিস্থিতিকেও ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ।
এটা কি স্যার? আমার সাথে রাহুলের যে কথা হয়েছিল, এই ইন্টারভিউর জন্য এই পেমেন্টটা রাখা হয়েছিল। আমি বললাম না স্যার, আমি এগুলো সব বাধ্য হয়ে করছি স্যার। এই টাকাটার আমার দরকার নেই। যদি আমার মতো কোনো মেয়েকে আপনি কোনো সমস্যার মধ্যে দেখেন তো তাকে এই টাকাটা দিয়ে দেবেন। আমি জানি এই টাকাটা আপনি নেবেন না। আপনি যে ইন্টারভিউটা দিলেন আমাকে, যখন এটা পাবলিশ হবে তখন আমিও একটা মোটা টাকা পাবো, আর সেটা অবশ্যই আপনার মতো মহিলাদের কাছে পৌঁছে যাবে। আমি আপনাকে কথা দিলাম। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমি শেষে একটা কথা বলতে চাই, এই কলমটা কোনো বাচ্চা ছেলে পেলে তখন অনেক লেখাপড়া করবে, আর যদি কোনো চিত্রকরের হাতে যায় তাহলে একটা খুব ভালো ছবি এঁকে দেবে, আর কোনো কবি এই কলমটাকে পেলে একটা ভালো কবিতা লিখে দেবে, আর যদি কোনো ভালো লেখক এই কলমটাকে পায় তো অনেক মানুষের ভাগ্য বদলে যাবে। আর আমার এই বিশ্বাস আছে যে এই ইন্টারভিউটা অবশ্যই আপনার ভাগ্যকেও বদলে দেবে।